বাংলা সাহিত্যের প্রতি ভালোবাসা ও সমসাময়িক মাধ্যমে বাংলা সাহিত্যকে মানুষের সামনে তুলে ধরার ইচ্ছে আমাদের এই প্রচেষ্টার প্রথম এবং প্রধান কারণ। গল্পের গুরু চ্যানেলটির বিভিন্ন প্রয়াস শ্রোতাদের ভালো লাগুক এই বিষয়ে আমরা সর্বদাই সচেতনশীল। মনোযোগী শ্রোতা যদি অভিব্যক্তি স্বরূপ তাদের ভালো লাগা অন্যদের সাথেও ভাগ করে নেন ও চ্যানেলটির সাথে থাকেন, তাহলে আমাদেরও উৎসাহ চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমাদের আজকের গল্পটি নির্ভেজাল বাংলা হাসির। বাংলা হাসির বললাম কারণ এরকম সহজ ভৌতিক হাসি শুধুমাত্র বাংলাতেই সম্ভব। আর এহেন গল্পটি লিখেছেন প্রখ্যাত সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তাহলে চলুন দেরি না করে বেরিয়ে পড়া যাক এই আধি ভৌতিক হাস্য সফরে। বিপদে পড়লে লোকে বলে ত্রাহি মধুসূদন, তা কোগ্রামের লোকেরাও তাই বলতো, কিন্তু তারা কথাটা বলতো মধুসূদন পণ্ডিতকে। বাস্তবিক মধুসূদন ছিল কোগ্রামের মানুষদের কাছে সাক্ষাৎ দেবতা। যেমনি বামনাই তেজ, তেমনি সর্ববিদ্যা বিশারদ। চিকিৎসা জানতেন, বিজ্ঞান জানতেন, চাষবাস জানতেন, মারণ উচাটনও জানতেন। তার আমলে গায়ের লোক নাকি মরত না। সাঁঝের বেলা একদিন কোষ্ঠকাঠিন্যের রোগী বগলাবাবু মধুসূদনের বাড়িতে পাঁচন আনতে গেছেন। গিয়ে দেখেন গোটা চারেক মুস্কো চেহারার গোঁফওয়ালা লোক উঠোনে হ্যারিকেনের আলোয় খেতে বসেছে, আর মধুগিন্নি তাদের পরিবেশন করছে। লোকগুলোর চেহারা বেশ ডাকাতের মতো, চোখ চারদিকে ঘুরছে, পাশে পেল্লায় পেল্লায় চারটে কাঁটাওয়ালা মুগুর রাখা। মধু পণ্ডিত বগলাবাবুকে বলল, ওই চারজন অনেক দূর থেকে এসেছে তো, আবার এক্ষুনি ফিরে যাবে, অনেকটা রাস্তা, তাই খাইয়ে দিচ্ছি। কথাটায় অবাক হওয়ার কিচ্ছু নেই। মধু পণ্ডিতের বাড়ির উনুনকে সবাই বলে রাবণের চিতা। জ্বলছে তো জ্বলছেই, অতিথিরও কামাই নেই, আর অতিথি সৎকারেরও বিরাম নেই। বগলাবাবু বললেন, তা ভালো 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 ভালো, তবে আমাকেও অনেকটা পর যেতে হবে, পাঁচনটা করে দাও। মধু পণ্ডিত বলল, আরে বসো, হয়ে যাবে এক্ষুনি। ওই চারজন বরং তোমাকে খানিকটা এগিয়ে দিয়ে যাবে ক্ষণ। আর শচীন খুড়োকে নিতে এসেছিল, তা আমি বারণ করে দিয়েছি। বগলাবাবু চমকে উঠে বললেন, শচীন খুড়োকে কোথায় নেবে গো? খুড়োর যে এখন তখন অবস্থা, এই 3 বার শ্বাস উঠল। আরে সেই জন্যই তো নিতে এসেছিল। বগলাবাবু ঠিক বুঝলেন। পাঁচন তৈরি হলো, লোকগুলো খাওয়া ছেড়ে উঠল। মধু পণ্ডিত হুকুম করল, এই তোরা বগলা দাদাকে একটু এগিয়ে দিয়ে যা তো। বগলাবাবু কিন্তু কিন্তু করেও ওদের সঙ্গেই চললেন। বাড়ির কাছাকাছি এসে ভয় ভয় জিজ্ঞাসা করলেন, তোমরা কারা বাবারা? লোকগুলো পেন নাম ঠুকে বলল, আগে যমরাজের দূত, প্রায়ই আসি এদিক পানে, তবে সুবিধা করতে পারি না। ওদিকে যমমশাইকেও কৈফিয়ত দিতে হয়, কিন্তু মধু পণ্ডিত কাউকেই ছাড়েন না। সেই কথা শুনে বগলাবাবু ভিড়মি খেলেন, কিন্তু মধু পণ্ডিতের খ্যাতি আরো বেড়ে গেল। হরেন গোসাইয়ের টিনের চালে একদিন জ্যোৎস্না রাতে ঢিল পড়ল। হরেন গোসাই হচ্ছেন গায়ের সব থেকে বুড়ো লোক, বয়স 150 বছরের এই কিছু বেশি। বেশ ডাকাবুকো লোক। লাঠি হাতে বেরিয়ে এসে হাঁক দিলেন। মাথা চুলকোতে চুলকোতে একটা তাল গাছের মতো লম্বা সুরঙ্গে চেহারার লোক এগিয়ে এসে বলল, আপনারা কি অশরীরী কাণ্ড শুরু করেছেন বলুন তো? গায়ের ভূত যে সব শেষ হয়ে গেল। হরেন গোসাই হাঁ করে চেয়ে থেকে বললেন, তাহার মানে? মানে আর কি বলবো বলুন? ভূতরা হলো আত্মা, চিরকাল ভূতগিরি তো তাদের পোষায় না।
ডাক পড়লেই আবার মানুষের ঘরে গিয়ে জন্ম নিতে হবে। মানুষ মরে আবার টাটকা ছানা ভূতেরা আসবে। তা মশাই, এক গ্রামে আমরা মোট 1000 খানেক ভূত ছিলাম, কিন্তু গত 150 বছর ধরে একটাও নতুন ভূত আসেনি। ওদিকে একটি একটি করে ভূত গিয়ে মানুষ হয়ে জন্মাচ্ছে। ইদানিং তো একেবারে জন্মের মড়ক লেগেছে গে। গত মাসখানেকে এক চোপাটে 44টা ভূত গায়েব হয়ে গেছে। সর্দার রাগারাগি করবে। তা আমি কি করব? আর লজ্জার মাতাকে বলি, আপনার কি সব মরতে ভুলে গেছেন? আপনার দিকে তাকিয়েছিলাম বড় আশা নিয়ে, কিন্তু আপনিও বড় ধরিবাজ লোক আছেন মাইরি। তা মধু পণ্ডিতের ওষুধ কি না খেলেই নয়? ভারী অসন্তুষ্ট হয়ে ভূতটা চলেই গেল। কিন্তু কদিন পরই এক রাতে গাঁয়ের লোক সভয়ে ঘুম ভেঙে শুনল রাস্তা দিয়ে এক অশরীরী মিছিল চলেছে। তাতে স্লোগান উঠছে, মধু পণ্ডিত নিপাচাক নিপাচাক নিপাচাক, মধুর নিদান মানছি না, মানবো না, মানছি না, মানবো না। কিন্তু মাস 3 পর একদিন ওই সুরঙ্গে ভূতটা খুব কাঁচুমাচু হয়ে মধু পণ্ডিতের বাড়িতে হাজির হলো সন্ধেবেলায়। মধু বসে তামাক খাচ্ছিল, একটু হেসে বলল, কি হে, শুনলাম আমার বিরুদ্ধে নাকি খুব লেগেছ তোমরা? পেন নাম হই পণ্ডিত মশাই, ঘাট হয়েছে। কি হয়েছে বাপু? আগে এক আমি আর সর্দার ছিলাম গতকাল অবধি, আর সব জন্মের মড়কে গায়েব হয়ে গেছে। কিন্তু কাল রাতে একেবারে সারি সর্বনাশ। আমাদের বুড়ো সর্দার পর্যন্ত মানুষের ঘরে গিয়ে জন্ম নিয়ে ফেলেছে। আমি একেবারে একা। আরে একা তো ভালোই, চোরে বোরে খাগে। এখন তো তোর একচ্ছত্র রাজত্ব। জিভ কেটে ভূতটা বলল, কি যে বলেন, একা হয়ে এক প্রাণে আর জল নেই। বড্ড ভয় ভয় করছে গে। আগে খেতে পারছি না, শুতে পারছি না। রাতে শিয়াল ডাকে, পেঁচা ডাকে, আমি কেঁপে কেঁপে উঠি। তা তোর ভয়টা কিসের? আগে একা হওয়ার পর থেকে আমার ভূতের ভয়ই হয়েছে গে। যমরাজার পেয়াদাগুলো ভীষণ ট্যাটন। একা পেয়ে যাতায়াতের পথে আমাকে ডাঙস মেরে যায়। ঠিক আছে, তুই বরং আমার সঙ্গেই থাক। সেই থেকে সুরঙ্গে ভূতটা মধু পণ্ডিতের বাড়িতেই বহাল হলো। একদিন জমিদার কদম্বকেশরের ভাইপো কুন্দকেশর এসে হাজির। গম্ভীর গলায় বললেন, ও বধূ, একটা কথা ছিল। মধু তটস্থ হয়ে গেলেন। আগে বলুন। আমার বয়স কত জানো তুমি? বেশি তো মনে হয় না। কুন্দকিশোর একটা শ্বাস ছেড়ে বললেন, 95, বুঝলে? 95। আমার কাকা কদম্ব কিশোরের বয়স জানো? খুব বেশি আর কি হবে? তোমার কাছে বেশি না লাগলেও বেশি, 125 বছর। তা হবে। আমার কাকা নিঃসন্তান, জানো তো? মধু পণ্ডিত মাথা চুলকে বললেন, তা জানি। উনি গত হলে আপনারই তো সব সম্পত্তি পাওয়ার কথা, তাই না? ও চলো তাহলে, বাঁচালে। তাহলে এই নিশ্চয়ই জানো যে কাকার সম্পত্তি পাবো এরকম একটা ভরসা আমি প্রথম থেকেই গত 70টা বছর ধরে আসছি। কাকার আশ্রয়ে আছি। জানো, একদিন জমিদার হয়ে ছড়ি ঘোরাবো বলে আমি ভালো করে লেখাপড়া পর্যন্ত করিনি। একদিন জমিদারনি হবে এই আশায় আমার গিন্নি এখনো বুড়ো বয়সেও যে বাকি ঝিয়ের অধম খাটে, তাও জানো নিশ্চয়। আমার বড় ছেলের বয়স 75 পেরিয়েছে। শোনো বাপু, কাকা মরুকে আমি চাই না, কিন্তু হকের মরাই বা লোকে মরছে না কেন? বললে আমি কান্নাকাটিও করবো, কিন্তু মরবে কোথায়? আর নাই যদি মরে বাপু, তবে অন্তত সন্ন্যাসী হয়ে হিমালয় তো যেতে পারে। বৈরাগী হয়ে পথে পথে দিব্যি বাউল গান ঠানকে বেড়াতে পারে। তা তোমার ওষুধে কি সবেও বারণ নাকি? তোমার নামে লোকে যে কেন মামলা করে না, সেইটাই বুঝি না।
মধু পণ্ডিত বিনয়ের সঙ্গে বললেন, আপনার বয়স হয়েছে জানি, কিন্তু তাতে ভয় খাচ্ছেন কেন? বয়স তো একটা সংস্কার মাত্র। শরীর যদি সুস্থ সবল থাকে, মানসিকতা যদি স্বাভাবিক থাকে, তবে আপনি 100 বছরেও তো যুবক, উল্টো হলো 25 বছরেও বুড়ো। এই আপনার কাকাকেই দেখুন না, মোটে তো 100 বছর বয়স, 150 পেরিয়েও দিব্যি হাঁক ডাক করে বেঁচে আছেন। একটা দীর্ঘশ্বাস ফেলে কুন্দকিশোর বললেন, বলছো? নির্জস সত্যি কথা। কুন্দকিশোর চলে গেলেন। কিছুদিন পর শোনা গেল তিনি 92 বছরের স্ত্রী আর 75 বছরের বড় ছেলের হাত ধরে সন্ন্যাসী হয়েই বেরিয়ে গেছেন। সন্ধে হয়ে এসেছে, প্রচন্ড বর্ষা নেমেছে আজ। মেঘ ডাকছে, ঝড়ের হাওয়া বইছে। এই দুর্যোগে হঠাৎ মধু পণ্ডিতের দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুলে মধু একটু অবাক। বেশ রসাশয়ী চেহারার একজন মানুষ দাঁড়িয়ে, গায়ে ঝলমলে জুড়ির পোশাক, ইয়া গোপ ইয়া বাবড়ি ইয়া কালপাট্টা, মাথায় একটা ঝলমলে টুপি, তাতে আবার ময়ূরের পালক। গায়ের রংটা মিশমিশে কালো, কিন্তু তবু লোকটি ভারী সুপুরুষ। মধু পণ্ডিত হাত জোর করে বললেন, আগে আসুন, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি তোমার জম। জলদ গম্ভীর স্বরে বলে উঠল লোকটা। শুনে মধু পণ্ডিত যেন একটু চমকে উঠলেন। ফোন করবে নাকি? কোমরে একটা ভুজালিও দেখা যাচ্ছে। কাঁপা কাঁপা গলায় মধু বলল, আগে। লোকটা হেসে বলল, ভয় পেও না বাপু, আমি ভয় দেখাতে আসিনি, বরং বড় ভাইয়ের মতো পরামর্শ দিতে এসেছি। তুমি এই গা না ছাড়লে আমি কাজ করতে পারছি না। আমি যে সত্যি যমরাজা তা বুঝতে পারছো নিশ্চয়ই। মধু দণ্ডবত হয়ে প্রণাম করে উঠে মাথা চুলকে বলল, আপনার আদেশ শিরোধার্য, কিন্তু শ্বশুর বাড়িটা কোথায় ছিল তা ঠিক মনে পড়ছে না। বলো কি? জমের চোখ কপালে উঠল। শ্বশুর বাড়ি বলে লোকে? আগে সে তো অনেক দিনের কথা। দাঁড়ান দাঁড়ান, গিন্নিকে জিজ্ঞেস করে আসি। বলে মধু পণ্ডিত ভিতর বাড়ি থেকে ঘুরে এসে এক গাল হেসে বললেন, এই বর্ধমানে গোবিন্দপুর, কিন্তু গিয়ে লাভ নেই, আমার শ্বশুর শাশুড়ি গত হয়েছে। যমরাজ বললেন, তা শালা শালিরা আছে তো? আগে ছিল, এখন আর কেউই নেই। তাদের ছেলে মেয়েরা সব? আগে তারাও গত হয়েছে। দস্যপুত্র পৌত্রাদিরা আছে বটে, কিন্তু তারাও খুব বুড়ো, গিয়ে হাজির হলে চিনতেই পারবে না। যমরাজ খুব গম্ভীর হয়ে গেলেন। তোমার বয়স কত মধু? আগে সেটা তো মনে নেই। যমরাজা ডাকে, চিত্রগুপ্ত, মধুর হিসেবটা একটু দেখো তো। রোগা সুরঙ্গে একটা লোক গলা বাড়িয়ে বলল, আগে 225। ছি ছি মধু, যমরাজ অভিমান ভরে বললেন, এতদিন বাঁচতে তোমার ঘৃণা হওয়া উচিত ছিল। আগে আমি তোমাকে কিছু বলবো না, পৃথিবীর নিয়ম ভেঙে চলেছ তুমি, মজা টের পাবে। যমরাজ চলে গেলেন। মধু কিছুদিনের মধ্যেই মজা টের পেতে লাগলেন। হয়েছে কি, মধুর ওষুধ যে শুধু মানুষ খায় তা নয়, রোদে শুকোতে দিলে পাখি পক্ষীও খায়, ঘরে রাখলে পিঁপড়ে ধীরেই দূরও ভাগ বসায়। তাদেরও হঠাৎ আয়ু বাড়তে লাগলো। কোগ্রামের মশা মাছি পর্যন্ত মরত না, বরং দিন দিন মশা মাছি পিঁপড়ে ইঁদুর ইত্যাদির দাপট বড়ই বাড়তে লাগলো। আরো মুশকিল হলো জীবাণুদের নিয়ে। কলেরা রোগীকে ওষুধ দিয়েছে মধু, তা সে ওষুধ কলেরার পোকাও খানিকটা খেয়ে নেয়, ফলে রোগীও মরে না,
কিন্তু তার কলেরাও সারতে চায় না। সান্নিপাতিক রুগীও সেই দশা। কোগ্রামে ঘরে ঘরে রুগী দেখা দিতে লাগলো। তারা আর ওঠা হাঁটা চলা কিছুই করতে পারে না, কিন্তু ওষুধের জোরে ঠিক বেঁচে থাকে। এক শীতের রাতে আবার যমরাজা এলেন। মধু, কি ঠিক করলে? আগে লোকে বড়ই কষ্ট পাচ্ছে হুজুর। তা তো একটু পাবেই। এখনো বলো, জমের সঙ্গে পাল্লা দিতে চাও কিনা? শশব্যস্ত দণ্ডবৎ হয়ে মধু পণ্ডিত বললেন, আগে না, তবে এখন যদি ওষুধ বন্ধ করি তবে চোখের পলকে গা শ্মশান হয়ে যাবে। 100 বছর বয়সের নিচে কোনো লোক নেই। যমরাজা একটু গম্ভীর হয়ে বললেন, তা একটা ভাববার কথা বটে। তোমার এত প্রিয় গা, তাকে শ্মশান করে দিতে আমারও কি ইচ্ছে করে। তবে একটা কথা বলি মধু, যেমন আছো থাকো সবাই, তবে গায়ের বাইরে মাতব্বরি করতে কখনো যেও না। আমি গণ্ডি দিয়ে গেলাম, শুধু এই কোগ্রামের তোমরা যতদিন খুশি বেঁচে থাকো, অরুচি যতক্ষণ না হয় আর কি। তবে বাইরের কেউ এই গায়ের সন্ধান পাবে না। কানাওয়ালা ভূত চারিদিকে পাহারা, সে আমি রেখে দেবো ক্ষণ। কোনো লোক এদিকে এসে পড়লে অন্য পথে তাদের ঘুরিয়ে ওরাই দেবে ঠেবে। মধু দণ্ডবৎ হয়ে বলে, যে আজ্ঞে। সেই থেকে আজও শোনা যায় কোগ্রামের নাকি কেউ মরে না, কিন্তু কোথায় সেই গ্রাম তা খুঁজে খুঁজে লোকে হয়রান। আজও কেউ কিন্তু সেই গ্রামের কোনো খোঁজ পায়নি। শুনলেন সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প কোগ্রামের মধু পণ্ডিত। গল্পটির কথক স্যাম, পোস্টার ডিজাইনে অভি, মধু পণ্ডিত যমদূত সুরঙ্গভূতের ভয়েস ওভার করেছে স্যাম, হরেন গোসাই কুন্দকিশোর আর যমরাজের চরিত্রে অভি। আজ তবে এইটুকুই। দেখা হবে অন্য কোনো দিন, শোনা হবে অন্য কোনো গল্পে। ততক্ষণ ভালো থাকবেন।